আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন পরীক্ষার্থী, তোমরা যারা রয়েছে তোমাদের জন্য আজকের এই বিশেষ ক্লাসটি। তোমাদের যে কোনো অ্যাডমিশন পরীক্ষার্থীর ক্ষেত্রে সবচেয়ে ভয়ের যে কাজটি বা সবচেয়ে ভয়ের যে টপিকটি সেটি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আমরা রাইট ফর্ম অফ ভার্ব দেখব কিভাবে প্রশ্নগুলো আসে, কোন টপিকগুলো থেকে রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্নগুলো আসে, সেই প্রত্যেকটা জিনিস আমরা আজকে এখানে অ্যানালাইসিস করার চেষ্টা করব প্রশ্নের মাধ্যমে। আর প্রশ্ন সলভ করবো এবং এর পাশাপাশি কোন কোন টপিক থেকে রাইট ফর্ম অফ ভার্ব বেশি করে প্রশ্ন আসে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা সবার আগে একটু টপিকগুলো লিখবো। ধরো রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে বেশ কয়েকটা জায়গা থেকে আমার প্রশ্ন চলে আসে। প্রথমে যে টপিকটা থেকে প্রশ্ন আসে আমরা একটু টপিকগুলো আগে খুব ভালোভাবে লিখবো, তারপর আমরা কিছু প্র্যাকটিস করব। দেখো, প্রথমে যে টপিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে সেটা হচ্ছে টেন্স। ঠিক আছে, টেন্সের নিয়ম থেকে সবচেয়ে বেশি রাইট ফর্ম ভার্বের প্রশ্ন আসে। দ্বিতীয় যে নিয়ম, যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, যদিও আমরা এটাকে একটু আলাদা টপিক হিসেবে পড়ি, তারপরও এটাই রাইট ফর্ম অফ ভার্বের টপিকটার সাথে রিলেটেড। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসে। আমাদের কন্ডিশনাল সেন্টেন্স, যেটা আমাদের রাইট ফর্ম ভার্বের একটা পার্ট, কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসে। আমাদের সাবজাংটিভ ভার্ব থেকে প্রশ্ন আসে, সাবজাংটিভ ভার্ব থেকে প্রশ্ন আসে। আমাদের কজেটিভ ভার্ব থেকে প্রশ্ন আসে, কজেটিভ ভার্ব থেকে প্রশ্ন আসে। আমাদের সিকোয়েন্স অফ টেন্স থেকে প্রশ্ন আসে, সিকোয়েন্স অফ টেন্স থেকে প্রশ্ন আসে। এবং এর পাশাপাশি কিছু জেনারেল রুলস থাকে। ঠিক আছে, কিছু জেনারেল রুলস থাকে, সেই রুলসগুলো থেকে প্রশ্ন আসে যে কোন ভার্বের পরে আমার টু প্লাস ভি1 বসবে, কোন ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি বসবে, বা ইউজ টু এর পরে কি বসতেছে, মডাল ভার্বের পরে কি বসতেছে। অর্থাৎ কিছু জেনারেল রুলস থাকে, ওই রুলসগুলো থেকে কিছু প্রশ্ন আসে। অর্থাৎ এই যে যতগুলো টপিক এখানে লিখলাম, রাইট ফর্ম অফ ভার্ব তোমার খুব ভালোভাবে আয়ত্তে আনার জন্য এই প্রত্যেকটা টপিক তোমার খুব ভালোভাবে জানা প্রয়োজন। ঠিক আছে, তাহলে কি কি থাকছে? টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল, সাবজাংটিভ, পজিটিভ ভার্ব, সিকোয়েন্স অফ টেন্স, এবং এর পাশাপাশি কিছু রুলস আমাদের পড়তে হয়। তো এই প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে খেয়াল করো, টেন্সটা পড়বা সবার আগে, এবং টেন্স যখন পড়বা অবশ্যই টেন্সের অ্যাক্টিভ প্লাস প্যাসিভ, অ্যাক্টিভ প্লাস প্যাসিভ দুইটা স্ট্রাকচারই তোমার খুব ভালোভাবে জানা প্রয়োজন। ঠিক আছে, আমরা শুধুমাত্র অ্যাক্টিভ স্ট্রাকচারটা পড়ি যে সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, এটা বোধহয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে একটা প্যাসিভ স্ট্রাকচার আছে সেইটা আমরা কিন্তু পড়ি না, আমরা ভয়েসের জন্য আলাদা নিয়ম আকারে পড়ি। তো যখন টেন্সটা পড়বা, অ্যাক্টিভ প্যাসিভ একসাথে পড়বে। আমাদের ক্লাসে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ একসাথে পড়িয়ে থাকি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সেম কথা, মানে প্রত্যেকটা জিনিস তোমরা অ্যাক্টিভ প্যাসিভ দুই আকারেই পড়বা। তা না হলে যখন প্যাসিভ সেন্টেন্সটা চলে আসে তোমরা আসলে মানে ভুল উত্তর দাগাই দাও। ঠিক আছে, তো আমরা একটু প্র্যাকটিস করে আসো। প্রথমে যে একটা প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আই উড রাদার ইউ ড্যাশ মি দ্য ট্রুথ ইয়েস্টারডে। কি প্রশ্ন? খেয়াল করো, খেয়াল করো। এই যে উড রাদার, তারপরে থাকে হচ্ছে হ্যাড, বেটার। ঠিক আছে, এই দুইটাই হচ্ছে আমার মডাল ভার্ব। দুইটাই মডাল ভার্ব। তো আমরা জানি সকল মডাল ভার্বের পরে স্বাভাবিক নিয়ম অনুযায়ী কি বসে? ভি1 বসে। তাহলে মডাল ভার্বের পরে যদি সরাসরি একটা ভার্ব চলে আসতো, এখানে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, সবগুলোর ক্ষেত্রে সেম। মডাল ভার্বের পরে সরাসরি ভার্ব আসলে আমাকে কি বসাতে হবে? ভি1 বসাতে হবে। তারপর প্রশ্নটাতে একটু খেয়াল করো, এখানে একটা ইউ আছে, তার মানে এই যে মডাল ভার্ব উড রাদার, এরপর একটা কি আছে? সাবজেক্ট আছে। তো নিয়ম হচ্ছে যখন উড রাদারের পরে আমার একটা সাবজেক্ট আসবে, সেই সাবজেক্টের পরে যদি কোনো ভার্ব বসাইতে হয়, সেই ভার্বটা হবে কি? ভি2। ওকে, উড রাদারের পরে যদি আমার আলাদা করে একটা সাবজেক্ট চলে আসে, তাহলে এখানে আমাকে কি বসাইতে হবে? ভি2 বসাইতে হবে। এখন অপশন থেকে ভি2 খুঁজে বের করো, তাহলে আমার উত্তরটা হয়ে যাচ্ছে। কি হচ্ছে? বি নাম্বারটা, টোল্ড। তো এই নিয়মটা অনেকে আসলে পড়ো না অ্যাডমিশন টাইমটাতে, খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। হ্যাঁ, উড রাদারের পরে সাবজেক্ট যদি চলে আসে, তাহলে আমাকে কি বসাইতে হবে? ভি2 বসাইতে হবে। তাহলে উত্তরটা হবে টোল্ড। 2 নম্বর আরো একটি প্রশ্ন আমরা দেখি, খুবই কমন একটি নিয়ম। হি বিহেভস অ্যাজ দো হি ড্যাশ এভরিথিং। খুবই কমন একটা নিয়ম। আমরা জানি কি? আমরা জানি অ্যাজ ইফ, অ্যাজ দো এবং কি সিন্স, এই তিনটা নিয়ম আমরা একসাথে পড়বো। অ্যাজ ইফ, অ্যাজ দো অ্যান্ড সিন্স। ঠিক আছে, এই তিনটা নিয়মের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, যদি এদের পূর্বে অর্থাৎ এক পাশে আমার প্রেজেন্ট টেন্স থাকে, কি টেন্স থাকে? প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে অপর পাশে আমাকে পাস্ট ইনডিফিনিট বসাইতে হবে। কি বসাইতে হবে? পাস্ট ইনডিফিনিট বসাইতে হবে। আর এদের যদি
এক পাশে পাস্ট ইনডিফিনিট থাকে, মানে পূর্ব পাশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে অপর পাশে আমাকে কি বসাইতে হবে? পাস্ট পারফেক্ট বসাইতে হবে। ওকে, পাস্ট পারফেক্ট বসাইতে হবে। তাহলে নিয়মটা হচ্ছে কি, অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স এর পূর্বে এই পাশে যদি আমার প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমাকে অপর পাশে পাস্ট ইনডিফিনিট বসাইতে হবে, এই পাশে পাস্ট ইনডিফিনিট থাকলে অপর পাশে পাস্ট পারফেক্ট বসাইতে হবে। যদি আমরা একটু প্রশ্নটা বিশ্লেষণ করি, খেয়াল করো, এই যে অ্যাজ দো এখানে রয়েছে, এর পূর্বে বিহেভস রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স রয়েছে। এখানে কি আছে? এখানে প্রেজেন্ট টেন্স আছে। তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে আমাকে অপর পাশে কি বসাইতে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স বসাইতে হবে। পাস্ট ইনডিফিনিট মানেটা কি? মানেটা হচ্ছে V2, তাই না? পাস্ট ইনডিফিনিট মানেটা হচ্ছে কি? V2। তাহলে অপশনটাতে V2 কই আছে? নিউ, বি নাম্বারটা হবে আমার কি উত্তর। খেয়াল করো, যে কোনো টপিক পড়ার ক্ষেত্রে মানে রাইট ফ্রম ভার্বে তোমার টেন্স কাজে লাগবেই। তুমি জেনারেল রুলস পড়তেছো, ওইখানেও তোমার টেন্স কাজে লাগতেছে। আমার টেন্সের ধারণা যারা আসলে নাই, টেন্সের ধারণা যারা আসলে খুব কম, সে কিন্তু আসলে এই রাইট ফ্রম ভার্বে খুব ভালো করতে পারবে না। ঠিক আছে? তো রাইট ফ্রম ভার্ব প্র্যাকটিস করার ক্ষেত্রে বা খুব ভালো করার জন্য তোমাকে টেন্সটা খুব ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, 3 নাম্বারটা খেয়াল করো। 3 নাম্বার প্রশ্নটা কি চেয়েছে? যে হি ডিনাইড ড্যাশ দ্য কনফিডেন্সিয়াল ডকুমেন্টস। ঠিক আছে, ডিনাইড ড্যাশ দ্য কনফিডেন্সিয়াল ডকুমেন্ট। কিছু কিছু ভার্ব রয়েছে, ঠিক আছে, কিছু কিছু ভার্ব আছে যাদের পরে ভার্ব প্লাস আইএনজি বসে আরেকটি ভার্ব আসলে, আবার কিছু কিছু ভার্ব আছে যাদের পরে কি বসে? 2 প্লাস V1 আসে। এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, এটা তোমাদেরকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। যেমন ধরো আমি কিছু ভার্ব যদি লিখি, যে ধরো বললো ডিনাই, থাকলো হচ্ছে মাইন্ড, থাকলো হচ্ছে অ্যাপ্রিশিয়েট, হ্যাঁ, থাকলো হচ্ছে সাজেস্ট, অ্যাপ্রিশিয়েট থাকলো, সাজেস্ট থাকলো, তারপরে তোমার থাকলো হচ্ছে এনজয় থাকলো লাইক। ঠিক আছে, এই যে সকল ভার্বগুলা, এই ভার্বগুলার পরে আমার সবসময় কি বসে? ভার্ব প্লাস আইএনজি বসে। এটা আমরা ক্লাসে একটা গল্প আকারে তোমাদেরকে মুখস্থ করাই দিব যারা তোমাদের ব্যাচে রইছো। তো এই ব্যাপারটা হচ্ছে ডিনাই, এই ভার্বগুলোর পরে কি বসবে? ভার্ব প্লাস আইএনজি বসবে। তাহলে উত্তরটা কি হবে? বি নাম্বার, স্টিলিং। ঠিক আছে, হি ডিনাইড স্টিলিং দ্য কনফিডেন্সিয়াল ডকুমেন্ট। এবং কনফিডেন্সিয়াল শব্দের অর্থটাও তোমরা একটু জেনে নাও। কনফিডেন্সিয়াল মানে হচ্ছে কি? গোপনীয়। হ্যাঁ, কনফিডেন্সিয়াল মানে কি? কোনো গোপনীয় তথ্য। ওকে, গোপনীয় ডকুমেন্টস মানে গোপনীয় তথ্য। ওকে, তারপরে খেয়াল করো 4 নাম্বারটা, হ্যাড ইট নট বিন ফর মডার্ন টেকনোলজি মেনি ডিজিজেস ড্যাশ ইনকিউরেবল। আচ্ছা, এই যে হ্যাড শুরুতে থাকায় অনেকে আসলে এই টপিকটা ধরতে পারে না। এটা কিন্তু তোমাদের খুবই খুবই পরিচিত একটা টপিক থেকে। সেই টপিকটা হচ্ছে কি? কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, এটা হচ্ছে কোথা থেকে আসছে? কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে। কিভাবে আসছে? কন্ডিশনাল সেন্টেন্সে যে আমাকে শুধুমাত্র ইফ থাকতে হবে এমন কোনো কিন্তু বাধ্যবাধকতা নাই। তুমি এই যে ইফ it had not been, if it had not been ও যা, had it not been ও সেম জিনিস। ঠিক আছে, দুইটাই হচ্ছে কি? সেম জিনিস। if it had not been ও যা, had it not been ও কি? সেম। had it not been এটা হচ্ছে কিসের ভিতর যাচ্ছে? তাহলে থার্ড কন্ডিশনাল ভিতর যাচ্ছে। তাহলে থার্ড কন্ডিশনালের ভিতর যখন যাচ্ছে তাহলে অপর পাশে আমার কি বসবে? উড হ্যাভ প্লাস V3 বসবে, তাই না? অপর পাশে কি বসবে? উড হ্যাভ প্লাস V3 বসবে। এখন অপশন থেকে উড হ্যাভ প্লাস V3 খুঁজে বের করো, খুবই স্পষ্ট দেখা যাচ্ছে কি না? কি উত্তর হবে? সি নাম্বারটা, উড হ্যাভ প্লাস V3। তার মানে কন্ডিশনাল সেন্টেন্সটাও যখন পড়বা তখন শুধুমাত্র ইফ যুক্ত থাকা অবস্থাতেই কিন্তু তোমাকে পড়া যাবে না, ইফ ছাড়াও অনেক সময় চলে আসে। এই হ্যাডটা যদি শুরুতে চলে আসতে পারে, ঠিক আছে। আবার যদি এখানে থাকতো যে ওয়্যার আই আ কিং, এইটা আসলে কোন কন্ডিশনালের ভিতর পড়তেছে? দেখো আমি যদি বলি ইফ আই ওয়্যার এ কিং, এইটাও যেই কন্ডিশনাল, ওয়্যার আই কিং এটাও সেম কন্ডিশনাল। আমার ইফ নাও থাকতে পারে বাক্যে, তাও কিন্তু কন্ডিশনালের নিয়ম আমাদের পড়তে হবে অন্যভাবে। ঠিক আছে, তাহলে এটা যেহেতু সেকেন্ড কন্ডিশনাল, অপরপাশে সেকেন্ড কন্ডিশনাল নিয়ম অনুযায়ী ভার্বটা বসবে। তাহলে এই যে ব্যতিক্রমী নিয়ম যেগুলো রয়েছে এইগুলো তোমাকে রাইট ফ্রম ভার্বে যখন পড়বা প্রত্যেকটা জিনিস পড়তে হবে। 5 নম্বরটা খেয়াল করো, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট এভরি ক্যান্ডিডেট ড্যাশ দ্য এক্সামিনেশন হল বিফোর 9:30 AM। ওকে, এই যে নিয়মটা এটা আসছে আমাদের সাবজাংটিভ ভার্ব থেকে। ওই আসছে সাবজাংটিভ ভার্ব থেকে। সাবজাংটিভ ভার্বের নিয়মের ক্ষেত্রে কিছু ওয়ার্ড তোমাকে মুখস্থ করতে হবে। কি করতে হবে? কিছু ওয়ার্ড মুখস্থ করতে হবে। লাইক ধরো আমি যদি বললাম আস্ক, অ্যাডভাইস, কমান্ড,
ডিমান্ড, ঠিক আছে। তারপর হচ্ছে ইনসিস্ট, ইনসিস্ট, সাজেস্ট, ইনসিস্ট, সাজেস্ট ইত্যাদি কিছু ভার্ব এবং কিছু অ্যাডজেক্টিভ থাকে। অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে কি ইম্পারেটিভ, ইম্পারেটিভ, তারপরে থাকে হচ্ছে তোমার নেসেসারি, ম্যান্ডেটরি, ঠিক আছে, ম্যান্ডেটরি, নেসেসারি, ইম্পারেটিভ ইত্যাদি কিছু অ্যাডজেক্টিভও থাকে, আরো বেশ কয়েকটা রয়েছে। তো এই সকল ভার্ব, এই সকল ভার্ব, এই সকল অ্যাডজেক্টিভের পরে যখন আমার দ্যাট ক্লজ আসবে, কি আসবে এদের পরে? দ্যাট ক্লজ। দ্যাট ক্লজ মানে কি? দ্যাট ক্লজ মানে হচ্ছে দ্যাট প্লাস সাবজেক্ট যখন আসবে, দ্যাট প্লাস সাবজেক্ট যখন আসবে তখন এই সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে এটা হচ্ছে সাবজেক্টিভ ভার্বের একটা নিয়মের ভিতর পড়ে। ওকে, খেয়াল করো এখানে একটা ইম্পারেটিভ বসছে, দেখো ইম্পারেটিভ, এই যে ইম্পারেটিভটা, এই ইম্পারেটিভ বসছে এবং ওই ইম্পারেটিভের পরে খেয়াল করো একটা দ্যাট ক্লজ আছে, মানে দ্যাট প্লাস সাবজেক্ট আসছে, যে দ্যাট এভরি ক্যান্ডিডেট, তার মানে দ্যাট প্লাস সাবজেক্ট আসছে। এই ভার্বটা এখন কি বসবে সেটা এখন কি, এটা হচ্ছে মেন ব্যাপার। ব্যাপারটা হচ্ছে এই যে ওয়ার্ডগুলো লিখছি, এই ওয়ার্ডগুলোর পরে যখন আমার দ্যাট প্লাস সাবজেক্ট আসবে পরবর্তী ভার্বটা সবসময় কি বসে? পরবর্তী ভার্বটা সবসময় বেস ফর্মে বসে, বেস ফর্ম। কোনো এস বা ইয়েস বা পাস্ট টেন্স বা কোনো কিছু যুক্ত হবে না, একদম বেস ফর্মে বসবে। তাহলে এখানে এস বাই এস যুক্ত হয়েছে বাদ, ইডি যুক্ত হয়েছে বাদ, এখানে ইডি যুক্ত হয়েছে বাদ, তাহলে উত্তরটা কি হবে? সি নাম্বারটা। যদিও ক্যান্ডিডেট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ভার্বের সাথে এস বাই এস যোগ হওয়ার কথা, কিন্তু হবে না। কেন হবে না? কারণ ইম্পারেটিভ আছে, সাবজাংটিভ ভার্ব আছে। সাবজাংটিভ ভার্ব থাকলে আমাদের একদম বেস ফর্ম বসতে হয়, ঠিক আছে। তো এটা একটা সাবজাংটিভ ভার্বের একটা নিয়ম থেকে প্রশ্ন আসছে। 6 নাম্বার, সো কনফিউজিং দ্য ইনস্ট্রাকশনস দ্যাট নান অফ দ্য পার্টিসিপেন্টস কুড আন্ডারস্ট্যান্ড দেম। ওকে, 6 নাম্বার প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। ব্যাপারটা হচ্ছে অনেকে এই যে সো কনফিউজিং এইটাকে সাবজেক্ট ধরে ফেলে, মানে আমাদের বাক্যে আসলে মেইন সাবজেক্ট কোনটা এইটা অনেক সময় আমরা ধরতে পারি না। সবাই ভাবি যে সাবজেক্ট মনে বাক্যের শুরুতে যা থাকবে ওটাই হয়তো সাবজেক্ট, না। সাবজেক্ট অনেক সময় বাক্যের ভার্বের পরে বসে, ঠিক আছে। একটা বাক্যে যখন তুমি অর্থকে জোর প্রদান করতে যাবা তখন ভার্বেরও পরে বসে সাবজেক্ট। যেমন দেখো কনফিউজিং হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এখানে কনফিউজিং মানে কি? ইট ইজ কনফিউজিং, মানে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো একটা বাক্যে কি কখনো অ্যাডজেক্টিভ সাবজেক্ট হিসেবে বসতে পারে? না। সাবজেক্ট হিসেবে আমার কি বসে? সাবজেক্ট হিসেবে আমার নাউন অথবা প্রোনাউন বা তাদের ইকুইভ্যালেন্ট কোনো কিছু বসবে, তাই না? নাউন অথবা প্রোনাউন বা তাদের ইকুইভ্যালেন্ট কোনো কিছু বসবে, অ্যাডজেক্টিভ কখনো বসতে পারে। তো এই সকল ক্ষেত্রে যখন দেখবা তোমার সেন্টেন্সের শুরুতে অ্যাডজেক্টিভ রয়েছে, তার মানে সেই সেন্টেন্সের সাবজেক্টটা রয়েছে ভার্বের পরে, ঠিক আছে। সেই সেন্টেন্সের সাবজেক্টটা রয়েছে কোথায়? ভার্বের পরে। তো ব্যাপারটা হচ্ছে এখানে ভার্বের এখানেই আমার গ্যাপ, তার মানে এইটা হচ্ছে আমার সাবজেক্ট। ইনস্ট্রাকশনস কি? দা ইনস্ট্রাকশন, এইটা হচ্ছে আমার বাক্যের সাবজেক্ট, এখানে আমার ভার্বটা বসবে। ওকে, তার মানে যখন আমরা একটা সেন্টেন্সে দেখবো এর শুরুতে অ্যাডজেক্টিভ রয়েছে বা অ্যাডভার্ব রয়েছে বা অন্য যা কিছু রয়েছে নাউন প্রোনাউন বাদে, তার মানে এটা আমার সাবজেক্ট না। আমাকে খুঁজতে হবে কোথায়? ভার্ব পজিশনের পরে আমার সাবজেক্টটা থাকবে। এখানে ইনস্ট্রাকশন হচ্ছে সাবজেক্ট। ইনস্ট্রাকশন যেহেতু আমার এখানে প্লুরাল আকারে আছে, তার মানে এখানে ভার্বটাও আমার কি বসবে? প্লুরাল ভার্ব বসবে। তার প্লুরাল ভার্ব আছে কয়টা? একটা হচ্ছে আমার একটা আছে ওয়্যার, একটা আছে হচ্ছে আর। ওয়্যার বসবে নাকি আর বসবে তা ডিপেন্ড করতেছে বাকি সেন্টেন্সটার উপরে। যেমন কি নান অফ দ্য পার্টিসিপেন্টস কুড আন্ডারস্ট্যান্ড, কুড, কুড কোন টেন্স? পাস্ট। তাহলে সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম অনুযায়ী, সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম অনুযায়ী আমার উভয় পাশে পাস্ট টেন্স বসাইতে হবে। সেজন্য উত্তরটা হবে কি? এ নাম্বারটা, ওয়্যার। ওকে, উত্তরটা হবে এ নাম্বার, ওয়্যার। 7 নাম্বারটা খেয়াল করো, 7 নাম্বার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। আই উইশ আই ড্যাশ মোর কেয়ারফুল while answering the previous questions. ওকে, আই উইশ থেকে প্রশ্ন আসছে। নিয়মটা খেয়াল করো, যখন আই উইশ বা আই ফ্যান্সি থাকে, ঠিক আছে, আই উইশ বা আই ফ্যান্সি থাকে, স্বাভাবিক নিয়ম অনুযায়ী, সাধারণ নিয়ম অনুযায়ী এদের পরে তুমি ভি2 বসাইতে পারো, অথবা অনেক সময় অর্থ অনুযায়ী কুড প্লাস ভি1ও বসে, ঠিক আছে, মানে পাস্ট টেন্স বসবে। আই উইশ এবং ফ্যান্সির পরে ভি2 বসাতে পারো অথবা কুড প্লাস ভি1 বসাতে পারো। আর বিভার্ব হিসেবে সবসময় কি বসে? ওয়্যার বসে। হ্যাঁ, লাইক আই উইশ, ধরো বললাম আই উইশ আই, এখানে ধরো যে বিভার্ব দিল ড্যাশ আ কিং, তাহলে কি হবে? আই উইশ এর পরে বিভার্ব হিসেবে সবসময় ওয়্যার বসবে, ওয়্যার। আর যদি মূল ভার্ব আসে তাহলে আমাকে ভি2 বসাইতে হবে। এটা হচ্ছে সাধারণ নিয়ম অনুযায়ী। কিন্তু আমি যদি দেখি আই উইশ যুক্ত বাক্যে, আমি যদি দেখি আই উইশ যুক্ত বাক্যে কোনো পাস্ট ইন্ডিকেটর রয়েছে, কি রয়েছে? পাস্ট
ইন্ডিকেটর। ওকে, কোনো পাস্ট ইন্ডিকেটর রয়েছে, পাস্ট ইন্ডিকেটর যখন থাকবে তখন এই আই উইশ এর পরে পাস্ট পারফেক্ট ইউজ করতে হবে। ইউজ করতে হবে পাস্ট পারফেক্ট ইউজ করতে হবে। আচ্ছা, যেমন কি খেয়াল করো, আই উইশ আই ড্যাশ মোর কেয়ারফুল ওয়ার অ্যান্সারিং দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন্স। ওয়ার অ্যান্সারিং দ্য কি প্রিভিয়াস কোয়েশ্চেন। দেখো এই প্রিভিয়াস ওয়ার্ডটা আমরা কখন ইউজ করি? অতীতকাল বুঝাইতে, প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ইয়ার, তাই না? তাহলে এই যে পাস্ট বোধক বা পাস্ট ইন্ডিকেটর কোনো কিছু আছে, তাহলে আমাকে এখানে কি বসাইতে হবে? পাস্ট পারফেক্ট বসাইতে হবে। বুঝতে পারছো? পাস্ট পারফেক্ট বসাইতে হবে। তো পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি। কই আছে বি নাম্বারটা? উত্তরটা হবে হ্যাড বিন। ধরো এই ব্যাপারগুলাই আমাদের একটু প্রয়োজন, যে আই উইশের পরে যদি কোনো পাস্ট ইন্ডিকেটর না থাকে, স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমি ভি টু কুড প্লাস ভি ওয়ান বা বিভার হিসেবে ওয়ার বসাবো। আর পাস্ট ইন্ডিকেটর যখন থাকবে, যখন বোঝাবে যে এখানে আসলে কোনো অতীত নির্দেশক কোনো কিছু রয়েছে, তাহলে তখন আমাকে পাস্ট পারফেক্ট বসাইতে হবে। তাহলে দুইটা নিয়ম খুব ভালোভাবে মাথায় রাখো। 8 নম্বরটা খেয়াল করো, ইফ শি ড্যাশ মাই অ্যাডভাইস শুড নট বি ফেসিং দিস ডিফিকাল্টিস। ওকে, ইফ শি ড্যাশ মাই অ্যাডভাইস শুড নট বি ফেসিং দিস ডিফিকাল্টিস। খুবই সহজ একটা নিয়ম। ইফ যুক্ত কন্ডিশনালে আমরা যদি দেখি অপর পাশে উড প্লাস ভি ওয়ান রয়েছে, উড প্লাস ভি ওয়ান রয়েছে, তার মানে এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের নিয়ম। সেকেন্ড কন্ডিশনালে আমাদের এই পাশে কি বসে? পাস্ট ইনডিফিনাইট বসে, তাই না? পাস্ট ইনডিফিনাইট থাকলেই তো আমরা ওই পাশে উড প্লাস ভি ওয়ান বসাই বা কুড প্লাস ভি ওয়ান বসাই। তাহলে পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে আমরা কি বসাবো? এখানে ভি টু বসাবো। তাহলে ভি টু কই আছে? এই নাম্বারটা টুক হবে উত্তর। ঠিক আছে, উত্তরটা হবে কি? টুক। আচ্ছা, আর এই সেম সেন্টেন্সটাতে যদি আমার এখানে একটা ওয়ার্ড যুক্ত থাকতো, সেটা হচ্ছে নাও। কি যুক্ত রয়েছে? নাও যুক্ত রয়েছে। এই শুধুমাত্র নাও ওয়ার্ডটার কারণে ইফ যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট হয়ে যায়। হ্যাঁ, এই শব্দের কারণে, এই শব্দের কারণে ইফ যুক্ত ক্লজ, ইফ যুক্ত ক্লজ পাস্ট পারফেক্ট হয়ে যায়। তো এই নিয়মটা আসলে তোমাকে কেউ পড়াবে না বা অনেকে হয়তো জানেও না, এই জিনিসটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, যখন তুমি দেখবা যে অপর পাশে আমার উড আছে, উড কুড শুড মাইট প্লাস ভি ওয়ান আছে, আবার নাও যুক্ত আছে, নাও। হ্যাঁ, কি যুক্ত আছে? নাও যুক্ত আছে, তখন এটা থার্ড কন্ডিশনালের নিয়মে চলে যায়। থার্ড কন্ডিশনাল নিয়মে বলতে জাস্ট ইফ যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট হয়ে যায়, তখন উত্তর আমি নেওয়া হয়তো বি নাম্বারটা। বুঝতে পারছো? আচ্ছা, 9 নাম্বারটা, ইচ অফ দ্য বুকস টুগেদার উইথ দ্য জার্নাল ড্যাশ প্লেসড অন দ্য টেবিল ইয়েস্টারডে। খুবই সহজ একটা নিয়ম, খুবই সহজ একটা নিয়ম। খেয়াল করো, আমরা যখন দেখবো টুগেদার উইথ, ধরো যে উইথ থাকতে পারে, টুগেদার উইথ থাকতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ থাকতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই থাকতে পারে, অ্যাকম্পানিড বাই থাকতে পারে। তো এদের ক্ষেত্রে যেটা ঘটে, এদের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে এইখানে একটা সাবজেক্ট থাকে, ধরে নিলাম এস ওয়ান, মানে শুরুতে একটা সাবজেক্ট থাকে, তারপরে এখানে একটা সাবজেক্ট থাকে এস কি টু। তো উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, এগুলার ক্ষেত্রে আমার সবসময় ভার্বটা বসে কি অনুযায়ী জানো? ভার্বটা বসে হচ্ছে এস ওয়ান অনুযায়ী। কি বসে? ভার্বটা বসবে এস ওয়ান অনুযায়ী। তাহলে এই বাক্যে আমাদের এস ওয়ান কোনটা আছে একটু খেয়াল করো তো। এই বাক্যে আমাদের এস ওয়ান কোনটা আছে একটু খেয়াল করো। দেখো, আমরা যদি দেখি যে ইচ অফ দ্য বুকস টুগেদার উইথ, এখানে রয়েছে কি? টুগেদার উইথ রয়েছে। তা টুগেদার উইথ এর পরে দ্য জার্নাল হচ্ছে আমার একটা কি? দ্য জার্নাল হচ্ছে এস টু, মানে দ্বিতীয় সাবজেক্ট। তার পূর্বে রয়েছে কি? ইচ অফ দ্য বুকস এস ওয়ান। ঠিক আছে, পূর্বে কি রয়েছে? এস ওয়ান রয়েছে। তাহলে ইচ অফ দ্য বুকস টুগেদার উইথ দ্য জার্নাল প্লেসড অন দ্য টেবিল ইয়েস্টারডে। এখন ব্যাপারটা হচ্ছে দা জার্নাল অনুযায়ী তো আমার বসবে না, এটা বাদ। ধর একটা নিয়ম কিন্তু এখানে আছে, নিয়ম কিন্তু এখানে আছে, সেটা হচ্ছে ইচ অফ, তারপর হচ্ছে ওয়ান অফ, তারপর হচ্ছে এইদার অফ, ঠিক আছে, তারপর হচ্ছে নেইদার অফ। এদের পরে আমার সাবজেক্ট বা নাউনটা অলওয়েজ প্লুরাল হয়, কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়। ঠিক আছে, খুবই সহজ একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম।
ওয়ান অফ, ইচ অফ, এদার অফ, নেদার অফ, এদের পরে আমার নাউন প্লুরাল হবে, বাট ভার্বটা সিঙ্গুলার হবে। একইভাবে ইচ অফের পরে এখানে আমার নাউনটা প্লুরাল রয়েছে দেখো, কিন্তু এটা অনুযায়ী ভার্বটা কিন্তু এখানে আমার কি বসবে, সিঙ্গুলার ভার্ব বসবে। সিঙ্গুলার ভার্ব কোনটা আছে, সি নাম্বার, ওয়াজ। ইচ অফ দ্য বুকস টুগেদার উইথ দ্য জার্নাল ওয়াজ প্লেসড অন দ্য টেবিল ইস্টারডে। 10 নম্বর, বাট ফর ইউর টাইমলি অ্যাসিস্ট্যান্স আই ড্যাশ দ্য কম্পিটিশন। খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, বাট ফর। এই বাট ফর যখন যুক্ত থাকবে, হ্যাঁ, বাট ফর এরপরে ধরো কোনো একটা ফ্রেজ রয়েছে, যে কোনো একটা ফ্রেজ থাকতে পারে, তাহলে বাট ফর যুক্ত ফ্রেজের ক্ষেত্রে পরবর্তীতে আমার দুইটা জিনিস বসতে পারে। এক হচ্ছে উড হ্যাভ প্লাস V3 বসবে, অথবা উড বি বসবে, উড বি, দুইটা। এই বাট ফর প্লাস ফ্রেজ, দেখো এখানে বাট ফর আছে, তারপরে উই আর টাইমলি অ্যাসিস্ট্যান্স, এটা একটা ফ্রেজ, হ্যাঁ। এগুলোর ক্ষেত্রে কি বসে, পরবর্তী ক্লজটাতে উড হ্যাভ প্লাস V3 অথবা উড বি বসবে। তাহলে উড বি যেহেতু নাই, বাদ, তাহলে আমার উত্তরটা কি হচ্ছে আলটিমেটলি উড হ্যাভ প্লাস V3। কি হচ্ছে, উড হ্যাভ প্লাস V3। এটা হচ্ছে জেনারেল রুলসের ভিতর কাতারে পড়তেছে। এখন আমাদের ওল্ড ম্যান ন্যারোলি স্কেপড বাই ড্যাশ বাই স্পিডিং বাস। ওকে, খেয়াল করো 11 নম্বর যে প্রশ্নটা, এটা মেইনলি একটা প্যাসিভ সেন্টেন্সের প্রশ্ন। এটা একটা প্যাসিভ সেন্টেন্সের প্রশ্ন। বাক্যের অর্থটা একটু খেয়াল করো, দ্য ওল্ড ম্যান ন্যারোলি স্কেপড ড্যাশ বাই দ্য স্পিডিং বাস। মানে এই যে ওল্ড ম্যানটা খুবই ধরো যে কাছাকাছি থেকে বেঁচে গেছে, মানে একটা বাস তাকে ধরো যে প্রায় মেরে দিবে, তো একদম কাছে থেকে সে আসলে বেঁচে গেছে, মানে একটুর জন্য সে বেঁচে গেছে। ব্যাপারটা হচ্ছে এই যে বাসটা তাকে মারবে, সে তো নিজে মায়ের খাচ্ছে না, বাস এসে তাকে হিট করতেছে। হিট করার কাজটা কে করতেছে, হিট করার কাজটা বাস করতেছে। ম্যান কি করতেছে না, হিট করার কাজটা বাস করতেছে। তাহলে এই যে বাক্যের সাবজেক্ট পজিশনে যে বসতেছে, সে কি এই হিটের কাজ করতে পারতেছে? সাবজেক্ট পজিশনে যে বসছে, সে কি হিটের কাজ করতে পারতেছে? সে কি নিজে নিজেকে হিট করবে? না, অন্যজন করবে। তাহলে এটা একটা প্যাসিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্সের একটা খুবই কমন একটা নিয়ম, সেটা হচ্ছে সবসময় একটা বি প্লাস V3 বসে, এখন বি কোনগুলা? বি হচ্ছে বেশ কয়েকটা জিনিস হয়, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, আর হচ্ছে বিং। এই সবগুলো হচ্ছে বি, ঠিক আছে? তাহলে যে কোনো একটা প্যাসিভ সেন্টেন্সে আমার কি বসবে? বি প্লাস V3 বসবে। তাহলে খুঁজি বি প্লাস V3 কই আছে, আমরা একটু খুঁজি বি প্লাস V3 কই আছে। একটা সি নাম্বারটাতে বিং হিট, আমাদের হিটের হচ্ছে V1 V2 V3 হচ্ছে সব সেম, উত্তরটা হবে সি নাম্বারটা, প্যাসিভ সেন্টেন্সের কারণে। 12 নাম্বার, দ্য অ্যাক্সিডেন্ট ইজ বিলিভড। খুবই 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 কমন একটা নিয়ম, এবং এটা আমাদের প্রচুর চলে আসে। হ্যাঁ, ধরো কিছু কিছু ভার্ব তোমাকে এই নিয়মের জন্য পড়তে হবে, কিছু ভার্ব পড়তে হবে। যেমন ধরো আমি যদি বলি যে থিঙ্ক, হ্যাঁ, বললাম থিঙ্ক, সাপোজ, বিলিভ, BLIEV, বিলিভ, তারপরে ধরো আমার থাকতে পারে হচ্ছে সে। এই যে ইত্যাদি যে ভার্বগুলা, এই ভার্বগুলা যখন প্যাসিভ আকারে থাকবে, মানে এ যখন নিজে প্যাসিভ আকারে থাকবে, ঠিক আছে, যখন প্যাসিভ আকারে থাকবে, প্যাসিভ, নিজে প্যাসিভ আকারে আছে, তাই অ্যাক্সিডেন্ট ইজ বিলিভড, তাই না? প্যাসিভ আকারে আছে না, যে বিলিভের পরে বি প্লাস V3 রয়েছে এখানে, বি প্লাস V3, তার মানে ও নিজে প্যাসিভ আকারে আসছে। তাহলে যখন এরকম প্যাসিভ আকারে থাকবে, তখন নিয়মটা হচ্ছে আমাকে বসাইতে হবে টু হ্যাভ প্লাস V3, টু হ্যাভ প্লাস V3। যখন সে নিজে প্যাসিভ আকারে থাকবে, তোমাকে টু হ্যাভ প্লাস V3 বসাইতে হবে। এখন টু হ্যাভ প্লাস V3 যুক্ত, এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে কি অ্যাক্টিভ। আর যদি দেখো মানে এইটুকুর পরে কোনো প্যাসিভ সেন্স রয়েছে, তখন টু হ্যাভ বিন প্লাস V3 বলবে, টু হ্যাভ বিন প্লাস V3 বলবে যখন দেখো ওই ভার্বগুলোর পরে কোনো প্যাসিভ সেন্স আছে। আমরা দেখি এই সেন্টেন্সটাতে কি চাইছে, খেয়াল করো, দ্য অ্যাক্সিডেন্ট ইজ বিলিভ ড্যাশ ডিউ টু কেয়ারলেস ড্রাইভিং। দেখো তো এই যে দ্য অ্যাক্সিডেন্ট ইজ বিলিভ, এটা যখন বাদ দেওয়ার পরে দেখো তো এখানে কি কোনো প্যাসিভ কোনো কনসেপ্ট আছে? অ্যাক্সিডেন্ট তো আসলে নিজে নিজেই ঘটে, মানে দুর্ঘটনা কিন্তু কেউ আসলে ইচ্ছা করে ঘটে না, দুর্ঘটনা সে নিজেই ঘটতেছে। আমরা একটা অ্যাক্টিভ সেন্টেন্স, তাহলে টু হ্যাভ প্লাস V3 হবে উত্তর, ঠিক আছে? এটা প্যাসিভ স্ট্রাকচারটা কি সেটা আমরা সামনে দেখবো। তো
13 নম্বর নেইদার দ্য স্টুডেন্টস নট দ্য টিচার, খুবই সহজ একটা নিয়ম। যখন আমরা দেখবো এইদার ডট ডট অর, এইদার ডট ডট অর, তখন দেখবো নেইদার ডট ডট নর, নেইদার ডট ডট নর, তখন দেখবো নট অনলি ডট ডট বাট অলসো, নট অনলি ডট ডট বাট অলসো। ওকে, তারপর যখন দেখবো বোথ ডট ডট অ্যান্ড, বোথ ডট ডট অ্যান্ড, এই কয়েকটা ব্যাপারের ক্ষেত্রে এদের এই পাশে একটা সাবজেক্ট থাকে S1, আর অর নর বাট অলসো এদের পরে আরেকটা সাবজেক্ট থাকে, এটা হচ্ছে S2। তো এইদার নেইদার নট অনলি বোথ এগুলোর ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে এই S2 অনুযায়ী ভার্ব বসে, ঠিক আছে, S2 অনুযায়ী ভার্ব বসে, S2 অনুযায়ী ভার্ব বসে। তাহলে খেয়াল করো, neither the students nor the teacher dash the answer, হ্যাঁ, dash the answer before the solution dash, ওকে, বিফোর দ্য সলিউশন ড্যাশ। এইটা একটু দেখলাম, পরবর্তী দেখো বিফোর দ্য সলিউশন সমাধান ড্যাশ, দেখো তো এই যে সমাধান এক্সপ্লেন, এই সলিউশন কি করছে, এক্সপ্লেন করছে। তো সলিউশন হচ্ছে বাক্যের সাবজেক্ট, সে কি নিজেই নিজেকে এক্সপ্লেন করতে পারে না, কোন একটা টিচার বা কোন একটা অথরিটি সলিউশনটা এক্সপ্লেন করছে। তার মানে এটা অবশ্যই একটা প্যাসিভ সেন্সে হবে। কোন সেন্সে? প্যাসিভ, মানে দ্বিতীয়টা হবে কি প্যাসিভ সেন্সে, বিফোরের পরে তো সলিউশনের ওই পার্টটা হবে কি প্যাসিভ সেন্টেন্স। আর এই পাশের নিয়ম হচ্ছে S2 অনুযায়ী ভার্ব বসবে। আমরা একটু দেখি অপর পাশে প্যাসিভ কই আছে। দেখো এক্সপ্লেইন, এটা কোনো প্যাসিভ সেন্টেন্স না। প্যাসিভ সেন্টেন্সের কাজ কি? আমার একটা বি প্লাস ভি3 লাগবে প্যাসিভে। দেখো বি প্লাস ভি3 কই আছে? হ্যাড প্লাস ভি3 না, এটাও না, এটাও না। কি হবে? শুধুমাত্র সি নাম্বারটাতে বি প্লাস ভি3 আছে, নিউ ওয়াজ এক্সপ্লেন। তাহলে উত্তর এইটাই হবে, এই নাম্বারটা। বুঝছো? মানে আমার কিন্তু প্রথমটা লাগতেছে না, কারণ প্রথমটা পাস্ট টেন্স, পাস্ট টেন্সে তো আসলে কোনো সিঙ্গুলার প্লুরাল নাই। যদি আমার প্রেজেন্ট টেন্সে থাকতো তখন আমি সিঙ্গুলার প্লুরাল ধরতাম। তাহলে ব্যাপারটা হচ্ছে যে বিফোরের পরে তার সলিউশন যেহেতু প্যাসিভ সেন্টেন্স আকারে আছে, তাহলে এখানে ওয়াজ এক্সপ্লেইনড হবে। তার ব্যাপারটা এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং প্যাসিভ দুইটা মিলাই কিন্তু প্রশ্নটা আসছে। 14 নাম্বার, দ্য প্রজেক্ট ইজ বিলিভড, এই যে একটু আগে আমরা যেটা দেখেছিলাম, দ্য প্রজেক্ট ইজ বিলিভড, যে এই যে বিলিভ, BELIEV, বিলিভ, মানে এই যে 12 নম্বর প্রশ্নটা, থিঙ্ক, সাপোজ, বিলিভ, সে ইত্যাদির ক্ষেত্রে সে নিজে আগে দেখবো প্যাসিভ কিনা, সে নিজে আগে দেখবো প্যাসিভ কিনা। তাহলে আমাকে এই দুইটা নিয়ম অ্যাপ্লাই করতে হবে, হয় টু হ্যাভ প্লাস ভি3 বসাবো, না হয় টু হ্যাভ বিন প্লাস ভি3 বসাবো। কখন কোনটা বসবে? যখন দেখবো এইটার পরে মানে পুরো বাক্যটা যদি আমার প্যাসিভ সেন্স দেয়, পুরো বাক্যটা যদি আমাকে প্যাসিভ সেন্স দেয়। যেমন এখানে খেয়াল করো, দ্য প্রজেক্ট ইজ বিলিভ ড্যাশ, তার মানে দ্য প্রজেক্ট ইজ বিলিভ ড্যাশ, এটা কমপ্লিট। এখন খেয়াল করো, একটা প্রজেক্ট কি নিজেই নিজেকে কমপ্লিট করতে পারে? একটা অথরিটি প্রজেক্টটা কমপ্লিট করে, তার মানে এই প্রজেক্টের এই কমপ্লিট করার কোনো সক্ষমতা নাই। তাহলে বাক্যের সাবজেক্টের যখন ভার্বের কাজ করার সক্ষমতা থাকে না, তখন আমরা সেটাকে কি বলি? প্যাসিভ সেন্টেন্স বলি। আর এই ক্ষেত্রে প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে নিয়মটা আমাদের কি? নিয়মটা হচ্ছে টু হ্যাভ বিন প্লাস ভি3। প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু হ্যাভ প্লাস ভি3, টু হ্যাভ বিন প্লাস ভি3। তাহলে টু হ্যাভ বিন প্লাস ভি3 কই আছে? বি নাম্বার, টু হ্যাভ বিন কমপ্লিটেড, ঠিক আছে, টু হ্যাভ বিন কমপ্লিটেড। দ্বিতীয়টা আমার দেখারই প্রয়োজন নাই, দ্য ডেডলাইন অলদো দ্য অফিসিয়াল রিপোর্ট হ্যাজ নট ইয়েট। দেখো অফিসিয়াল রিপোর্ট, এই অফিসিয়াল রিপোর্ট কি নিজেই নিজেই প্রকাশ করে? না, কোনো একটা অথরিটি প্রকাশ করে, সেজন্য হ্যাজ বিন প্লাস ভি3 বসছে, হ্যাজ বিন প্লাস ভি3 বসছে, যে বিন পাবলিশড, ঠিক আছে। প্যাসিভ সেন্টেন্স থেকে আসছে প্রশ্নটা। 15 নম্বর, দ্য কমিটি অবজেক্টেড টু। খেয়াল করো, যখন আমরা দেখবো, আমরা জানি সকল টু এর পরে কি বসে? V1 বসে, কিন্তু উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, তারপর হচ্ছে লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, তারপর হচ্ছে অবজেক্ট টু, অবজেক্ট টু। এই সকল টু এর পরে আমাকে কি বসাইতে হয়? এদের পরে আমাকে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি বসাইতে হয়। তাহলে অবজেক্টেড টু এর পরে ভার্ব প্লাস আইএনজি বসবে, কই আছে খেয়াল করো তো, বি নাম্বার, সি নাম্বার, অ্যাপ্রুভিং, অ্যাপ্রুভিং। দ্বিতীয় পার্টটাতে যাও, তো বাজেট বিফোর দ্য ফাইনাল রিপোর্ট ড্যাশ সাবমিট, তাই না? দ্য ফাইনাল রিপোর্ট, এখন খেয়াল করো তো, এই ফাইনাল রিপোর্টের কি নিজেই নিজেকে সাবমিট করতে পারে? দ্বিতীয় ভার্বটা হচ্ছে সাবমিট, আর সাবজেক্টটা হচ্ছে কি ফাইনাল রিপোর্ট। তাহলে ফাইনাল রিপোর্ট কি নিজেই নিজেকে সাবমিট করতে পারে? পারে না, তারপরে প্যাসিভ সেন্টেন্স। আর প্যাসিভ সেন্টেন্সের কাজ হচ্ছে অবশ্যই একটা বি প্লাস ভি3 লাগবে। এখন দেখো বি প্লাস ভি3 কই আছে? ওয়াজ সাবমিটেড, তাহলে এটাই উত্তর, বি নাম্বারটা। ওকে, 16 নম্বরটা খেয়াল করো, দ্য ব্রিজ ইজ এক্সপেক্টেড ড্যাশ বাই নেক্সট ডিসেম্বর। ওকে,
তাহলে খেয়াল করো, ইজ এক্সপেক্টেড, ইজ এক্সপেক্টেড। এখন দ্য ব্রিজ সে কি নিজেই কমপ্লিট হতে পারে? দ্য ব্রিজ কি নিজেই কমপ্লিট হতে পারে? পারে না। মানে সে একটা প্যাসিভ সেন্টেন্স। সেটা কি সেন্টেন্স? প্যাসিভ সেন্টেন্স। আর প্যাসিভ সেন্টেন্সের কাজই হচ্ছে আমাকে একটা বি প্লাস ভি থ্রি খুঁজতে হবে। দেখো এবার কোথায় বি প্লাস ভি থ্রি আছে, এই যে বি প্লাস ভি থ্রি রয়েছে। তাহলে উত্তরটা হবে কি? সি নাম্বারটা। ঠিক আছে, উত্তরটা হবে সি নাম্বারটা। খুবই সহজ একটা নিয়ম। 17 নম্বর, নোবডি ডেয়ার্ড। দেখো যখন কোনো নেগেটিভ সেন্টেন্সে বা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুইটা সেন্টেন্স, একটা নেগেটিভ সেন্টেন্স আর হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই সকল সেন্টেন্সে তুমি যখন ডেয়ার ইউজ করবে, ডেয়ার তারপরে অলওয়েজ ভি ওয়ান বসবে, বেস ফর্ম। ভি ওয়ান বলতে বেস ফর্ম বসবে। তুমি কখনোই এস বাই এস বা ভি টু ভার্ব প্লাস আইএনজি ভি থ্রি কিচ্ছু ইউজ করতে পারবে না। ঠিক আছে, কোনো নেগেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে, প্রশ্নবোধক বাক্যে তুমি যখন ডেয়ার ইউজ করবে, এটা একটা মডাল ভার্ব। কি ভার্ব? এটা মডাল ভার্ব হিসেবে কাজ করে। তো এই মডাল ভার্বের পরে সবসময় বেস ফর্ম বসবে। তাহলে দেখো এখানে একটা ডেয়ার আছে, তাহলে বেস ফর্ম কি? স্পিক, এ হবে উত্তর। 18 নম্বর খেয়াল করো, when I reached the airport the plane dash already. ওকে, যখন অতীতের দুটা কাজ থাকবে, অতীতের দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটবে তার ক্ষেত্রে বসবে হচ্ছে পাস্ট পারফেক্ট। আর যেটি আমার পরে ঘটবে, কি ঘটবে? যেটা আমার পরে ঘটবে তার ক্ষেত্রে বসবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখন বাক্যের অর্থটা খেয়াল করো তো, when I reached the airport, আমি যখন এয়ারপোর্টে গেলাম, the plane dash already, মানে টেকেন অফ রয়েছে। তাহলে অলরেডি দ্য প্লেন হচ্ছে উড়ে গেছে। তো কোন কাজটা আগে ঘটছে? আমি এয়ারপোর্টে আগে গেছি নাকি প্লেনটা আগে উড়ে গেছে? প্লেন আগে উড়ে গিয়েছে। এর জন্য ওই পার্টটা হবে হচ্ছে কি বি নাম্বার, মানে পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড টেকেন অফ। আর অলরেডি এখানে পাস্ট ইনডিফিনিট আমার দেয়াই রয়েছে, তার মানে মিলে গেছে অলরেডি। বি নাম্বারটা হবে উত্তর। টেন্স থেকে প্রশ্নটা আসছে। 19 নম্বর, দ্য ওল্ড ব্রিজ নিডস ড্যাশ ইমিডিয়েটলি। ওকে, যখন আমরা দেখব নিড ভার্বের সাবজেক্ট যদি বস্তুবাচক থাকে, কি থাকে? নিড ভার্বের সাবজেক্ট যদি বস্তুবাচক থাকে, তাহলে অপর পাশে আমরা যেটা করব সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি বসাবো, অথবা টু বি প্লাস ভি থ্রি, দুইটা বসাতে পারি। ঠিক আছে, দ্য ওল্ড ব্রিজ নিডস। দেখো এখানে নিডস এর সাবজেক্ট কে? দ্য ওল্ড ব্রিজ। এটা কি একটা বস্তুবাচক না? ব্যক্তিত্ব না, তাই না? বস্তুবাচক। তাহলে দ্য ওল্ড ব্রিজ নিডস ড্যাশ ইমিডিয়েটলি। তাহলে এরপরে আমার হয় ভার্ব প্লাস আইএনজি বসাইতে হবে, তাহলে টু বি প্লাস ভি থ্রি বসাইতে হবে। টু বি প্লাস ভি থ্রি নাই, আবার ভার্ব প্লাস আইএনজি আছে উত্তরে। তাহলে এটাই হবে উত্তর, বি নাম্বারটা, রিপেয়ারিং। ওকে, রিপেয়ারিং। আর যখন ব্যক্তিবাচক থাকবে, নিডের সাবজেক্টটা যখন ব্যক্তিবাচক থাকবে, তখন আমাকে টু প্লাস ভি ওয়ান বসাইতে হবে। তাই হচ্ছে আই নিড টু গো দেয়ার। খুবই সহজ একটা জিনিস। 20 নম্বর লাস্ট প্রশ্ন, দ্য প্লেন failed because nobody bothered that the instruction carefully. তারপর যখন কোনো অ্যাডজেক্টিভ থাকবে বাক্যে, যখন অ্যাডজেক্টিভের পরবর্তীতে কোনো ভার্ব ইউজ করতে বলবে, সেই ভার্বটা অলওয়েজ টু প্লাস ভি ওয়ান হবে। ঠিক আছে, nobody become bothered, টু প্লাস ভি ওয়ান হবে উত্তর, টু প্লাস ভি ওয়ান। তাহলে কি হবে? টু রিড, সেটা হবে সি নাম্বারটা। এরকম বিভিন্ন প্রশ্ন তোমাদের পরীক্ষার হলে আসবে, যেগুলো আমরা আমাদের ক্লাসে, ঠিক আছে, আমরা আমাদের ক্লাসে তোমাদেরকে বিস্তারিত পড়াবো। হ্যাঁ, প্রত্যেকটা টপিক আমাদের ক্লাসে আমরা প্রত্যেকটা রুলস পড়ার পরে সঙ্গে সঙ্গে আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার মাধ্যমে আমরা আসলে রাইট ফ্রম ভার্বের যত কঠিন নিয়ম আছে, ব্যতিক্রম নিয়ম আছে, পরীক্ষা আসার মতো যত নিয়ম আছে, প্রত্যেকটা জিনিস আমরা সলভ করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা তোমাদের জন্য ছিল। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।